হাবিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে পুলিশ কমান্ড সেন্টার এইখান থেকে সবাইকে বলেছে সিআর ফায়ার করো, প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এসেছে। সুতরাং প্রধানমন্ত্রীর নির্দেশ ওইটা আবার সে ফার্দার কনভে করছে তার গ্রাউন্ড লেভেলের ফোর্সের কাছে। এর মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি এটা প্রমাণিত হয়েছে। বেশি সময় নিচ্ছে যাতে কোনো ভুল ভ্রান্তি না থাকে, সেটাও কয়েকদিনের মধ্যেই আশুলিয়ারটাও পাওয়া যাবে, হয়তো এক সপ্তাহের মধ্যেই পরবর্তী তদন্ত রিপোর্টটা আসবে এবং সেটাও একইভাবে সেটারও ফর্মাল চার্জ দাখিল শুরু হবে। আশা করছি চানখারপুল এবং আশুলিয়া দুটো মামলার বিচার কার্য প্রায় একই সময়ে শুরু করা সম্ভব হবে। তবে এটি প্রথম। জি, এগুলো তো আসলে কতটা স্পেসিফাই এগুলো এখানে না বলা বোধহয় ভালো। নিচের দিকে যারা আছে তারা সরাসরি গুলি করেছেন, যেগুলো মানে মারণাস্ত্র দিয়ে, ফায়ার আর্মস, শটগান না, একেবারে রাইফেল এই জাতীয়। আর উপরের দিকে যারা ছিলেন তারা সরাসরি মাঠে থেকে কমান্ড করেছেন, কমান্ডার হিসাবে তাদেরকে, যেমন হাবিবুর রহমান তার নির্দেশ, সুদীপ কুমার চক্রবর্তী তারা ফিজিক্যালি প্রেজেন্ট থেকে তাদের ফোর্সকে অর্ডার দেয়া, আক্তারুল ইসলাম ফিজিক্যালি প্রেজেন্ট থেকে হুকুম দেয়া এবং তার সমস্ত প্রেজেন্স ভিডিওতে এগুলো পাওয়া, এগুলো আছে আর কি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হাবিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে পুলিশ কমান্ড সেন্টার এইখান থেকে সবাইকে বলেছে সিআর ফায়ার করো, প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এসেছে। সুতরাং প্রধানমন্ত্রীর নির্দেশ ওইটা আবার সে ফার্দার কনভে করছে তার গ্রাউন্ড লেভেলের ফোর্সের কাছে। এর মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি এটা প্রমাণিত হয়েছে। পলাতকের ব্যাপারে যেটা আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব, যেগুলো যাদের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশের জন্য আমরা অনেকগুলো পাঠিয়েছি, বাকি যারা আছে ইন্টারপোলের কাছে তখনই পাঠাতে হয় যখন নিশ্চিত হওয়া যায় তারা দেশের বাইরে আছে। তো আমরা দেশের বাইরে আছে না ভেতরে আছে এই ব্যাপারগুলো আগে এনশিওর হব। যদি বুঝতে পারি যে দেশের বাইরে আছে তাহলে ইন্টারপোলের কাছে নোটিশ যাবে। কিন্তু দেশের মধ্যে পালিয়ে থাকলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করবে। আর আইনের প্রক্রিয়া হচ্ছে, যে সমস্ত আসামিরা পলাতক আছে তাদের ব্যাপারে পত্রিকায় আদালতে ফর্মাল চার্জ দাখিলের পরে আদালত তাদেরকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেবেন, 15 দিনের সময় দিয়ে তাদেরকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেবেন। ওই সময়ের মধ্যে তারা হাজির না হলে তাদের জন্য রাষ্ট্রপক্ষ থেকে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করা হবে এবং নিয়োগ করার মধ্য দিয়েই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে। শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত বাংলাদেশের সব অপরাধের বর্ণনা আসবে, সেক্ষেত্রে চানখারপুলের যে বর্ণনা সেটা ওটার মধ্যে সম্পৃক্ত হবে। এইটা যেমন অ্যালোন চানখারপুলের ঘটনা, শেখ হাসিনার বিরুদ্ধে চানখারপুলের যে অভিযোগগুলো আসছে সেগুলো তার অভিযোগের সাথে যুক্ত হবে, তার সাথে যাত্রাবাড়ি যুক্ত হবে, নরসিংদী যুক্ত হবে, রংপুর যুক্ত হবে, এইভাবে বাংলাদেশের সব কিছু যুক্ত হবে এবং সেটা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আকারে তার বিরুদ্ধে আসবে। আমরা সব একেবারে টপ কমান্ডার এবং সরাসরি সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনব। যদি এখানে আপনি সব পুলিশকে বিচারের আওতায় আনেন তাহলে কখনোই এটা জাস্টিস হবে না বলে আমরা মনে করি, এবং এটা প্র্যাকটিক্যাল না। সরাসরি সম্পৃক্ত যারা তারা এবং তাদের সুপিরিয়র কমান্ডারদেরকে বিচারের আওতায় আমরা আনছি, সে কারণেই 8 জনকে আইডেন্টিফাই করা হয়েছে। আরও যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোর জন্য তদন্ত অব্যাহত আছে। যেমন চানখারপুর এলাকায় শুধু পুলিশ না, কিন্তু সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, তাদের কমিশনাররা এরাও সম্পৃক্ত ছিল। তাদের ব্যাপারে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং তদন্ত সমাপ্ত অন্তে তাদের বিরুদ্ধে চার্জশিট আসতে পারে, মানে সম্পৃক্ততা পেলে। এটা কিন্তু এন্ড না। চানখারপুল এলাকার একটা সার্টেন টাইমের মধ্যে যে ঘটনাটা ঘটেছে এটা শুধুমাত্র তার চার্জশিট। ওই এলাকায় আরও যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলো আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সেখানে যাদেরকে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে চার্জশিট আবারও দাখিল হবে। আমাদের স্বাভাবিক আমাদের যে ধারণা যে একটা এফআইআরের মধ্যে আবার নতুন করে কিভাবে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে কিন্তু আমাদের কোনো আইনগত বাধা নেই। যে কয়েকজনকে সম্পৃক্ত পেয়ে আমি চার্জশিট দাখিল করলাম, এর বাইরে যত ঘটনা থাকবে আলাদাভাবে চার্জশিট দাখিল হতে আইনগত কোনো বাধা নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী বলে কোনো শব্দ নাই, বাদী হচ্ছেন চিফ প্রসিকিউটর। অভিযোগকারীরা হলো তথ্যদাতা মাত্র, তাদের এই তথ্যের ভিত্তিতে তদন্ত সংস্থা তদন্ত করবে। তথ্যের ভিত্তিতে তাদের এখানে নারাজি দেওয়ার আইনে কোনো স্কোপ নাই, কারণ তারা কোনো অবস্থাতেই মামলার বাদী না। তারা হয়তো বলেছেন যে আমাদের সন্তানকে হত্যা করা হয়েছে এই ঘটনা, সেটা আমরা আমাদের তদন্ত সংস্থা গ্রহণ করেছে, তার ভিত্তিতে তদন্ত করে তারা যেটা পেয়েছে সেটার ভিত্তিতে রিপোর্ট দাখিল হবে। কিন্তু এইখানে যেহেতু বাদী নাই, নারাজি দাখিলের যে ফৌজদারি কার্যবিধি সেটা এখানে প্রযোজ্য না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এরকম নারাজি দেওয়ারও কোনো ব্যবস্থা নেই। যদি কোনো তথ্য অতিরিক্ত এরকম পাওয়া যায়, তারা যদি সেটা অকাট্যভাবে উপস্থিত করতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেটা এডিশনাল এভিডেন্স হিসাবে পরবর্তীতে দেওয়ারও সুযোগ আছে। যদি এমন কিছু পাওয়া যায় সেক্ষেত্রে পরবর্তীতে এটা দেওয়ার সুযোগ পাওয়া যাবে।